তো আজকের এই ক্লাসে আমরা 2026 সালের এসএসসি জিডি পরীক্ষার জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং আজকের ক্লাসে যেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলো কিন্তু সম্পূর্ণ পিওয়াইকিউ ভিত্তিক হবে। মানে প্রিভিয়াস ইয়ারে মানে বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উপর কিন্তু আলোচনা হবে এবং প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে কিন্তু প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে তোমাদের প্রশ্নের বিশ্লেষণ এবং ইতিহাসটা কিন্তু সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিস রিভিশন হয়ে যাবে আজকের এই ক্লাসে। আজকে আমাদের 1 নম্বর ক্লাস মানে প্র্যাকটিস ক্লাস 1। আমরা কিন্তু এভাবেই যতগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে সমস্তটাই একটা ক্লাসের মাধ্যমে আলোচনা করব। আজকে আমাদের 1 নম্বর ক্লাস। এর পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে মানে বিগত বছরে তোমাদের যে প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু আমরা একে একে আলোচনা করে দেবো, ঠিক আছে? আর আমরা কিন্তু তোমাদের জন্য পলিটির একটা ক্লাস দিয়েছি, তো সেই ক্লাসটা করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর বাংলার ক্ষেত্রে তোমরা যে কোনো চ্যানেল ঘেঁটে দেখতে পারো, বাংলার ক্ষেত্রে এমন কন্টেন্ট ফ্রিতে তোমরা কিন্তু কোথাও পাবে না, ঠিক আছে? আর তোমাদের আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখতে বলবো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা তোমরা বিনামূল্যে কী করে সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? তো তোমরা সকলেই জানো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়। আমরা যে কোনো পরীক্ষা দিতে যাই না কেন, বিগত বছরের প্রশ্নগুলো দেখলে আমরা বুঝতে পারি সেখানে কোথা থেকে বেশি প্রশ্ন আসছে বা কোন জায়গাগুলো আমাদের বেশি পড়তে হবে। তাই তোমরা যত পারো বেশি করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করো, সেইগুলো বিশ্লেষণ করো, অ্যানালাইজ করো এবং তার আশেপাশে যে সমস্ত তথ্যগুলো হতে পারে সেগুলো কালেক্ট করো, সেগুলো রিভিশন করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বেশি নাম্বার তুলতে পারবে একদম কম পড়ে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা সেভাবেই হবে। তো শুরু করছি আজকের ক্লাস। আর আমি যখন প্রশ্ন উত্তর বলবো, তোমরা যারা উত্তর জানবে তারা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করবে। তাহলে কী হবে, তোমাদের একটা প্র্যাকটিস, একটা রিভিশন হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকে মোট তোমাদের 20টা প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, প্রশ্ন 20টা, কিন্তু তোমরা যে তথ্য পাবে আজকের ক্লাসে সেটা কিন্তু প্রচুর তথ্য পাবে, প্রচুর তথ্য। তোমরা শুধু ক্লাসটা দেখো শেষ পর্যন্ত, তাহলে শেষে বলবে ক্লাসটা কেমন লাগলো। দেখো, এমন ক্লাস কোথাও পাবে না। 1 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে 322 পূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? মানে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সেটাই বলছে। উত্তর কী হবে এখানে? উত্তর বলো। চন্দ্রগুপ্ত মৌর্য, দশরথ মৌর্য, সম্প্রতি মৌর্য, শালুশকা মৌর্য, বলো উত্তর কী হবে? এটা একটা খুবই সোজা প্রশ্ন। আশা করছি যারা একটু পড়াশোনা করে তারা কিন্তু প্রশ্নটা দেখা মাত্রই করতে পারবে। এটার উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, চন্দ্রগুপ্ত মৌর্য। যারা উত্তরটা জানবে তারা কিন্তু প্রশ্ন দেখা মাত্রই ভিডিওটা পজ করে কমেন্ট করবে, কারণ আমি একটা প্রশ্ন বলবো, তারপরে অপশন বলবো, তারপরে দাঁড়াবো, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা একটু ভিডিওটা পজ করে উত্তরটা বলার চেষ্টা করবে। এবার দেখো, আমরা তথ্য দেখো। উত্তর বলে দিলাম চন্দ্রগুপ্ত মৌর্য। এবার শুধু তথ্যগুলো দেখো, কত তথ্য আমি তোমাদের দিই এবং তোমাদের কিন্তু পুরোটা প্র্যাকটিস, পুরো রিভিশন হয়ে যাবে। এখন আমরা এই মৌর্য সাম্রাজ্যটা পুরো রিভিশন করব। দেখো, তিনি তার দূরদর্শী উপদেষ্টা ও গুরু চাণক্য কৌটিল্যের সহায়তায় নন্দবংশের শেষ রাজা জননন্দকে পরাজিত করে সাম্রাজ্য স্থাপন করেন। স্থাপন করেন। দেখো, এর আগে কি ছিল? এর আগে ছিল হচ্ছে নন্দবংশ। তো নন্দবংশের যে শেষ রাজা ছিল ধননন্দ, তাকে পরাজিত করে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য যদি বলে কার সহায়তায় করে? চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, একই জনের নাম। চাণক্যের সহায়তায় কিন্তু তিনি নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? যদি বলে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায়, উত্তর হবে কিন্তু পাটলিপুত্র। পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী, ঠিক আছে? এবার আমরা গুরুত্বপূর্ণ শাসক দেখিনি মৌর্য সাম্রাজ্যে, যেখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। প্রথম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি প্রতিষ্ঠাতা। তিনি ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট হিসেবে পরিচিত। তিনি গ্রিক সেনাপতি সেলুকাস নিকেটরকে পরাজিত করেন, ঠিক আছে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গ্রিক সেনাপতি সেলুকাস নিকেটরকে পরাজিত করেন। শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং মহীশূরের শ্রাবণ বেলাগলায় দেহত্যাগ করেন। মানে শেষ জীবনে কী হয়েছিল? কর্ণাটকে একটা দুরবস্থা দেখা দিয়েছিল, সেজন্য কি তিনি যে ভদ্রবাহু ছিল, জৈন ধর্মের ভদ্রবাহু, তার সাথে মহীশূরের শ্রাবণ বেলাগলায় গিয়েছিল এবং সেখানে কিন্তু সাল্লেখানা করে তার দেহত্যাগ করেছিলেন। সাল্লেখানা কি মানে? ফিস্ট আনটিল ডেথ, মানে হচ্ছে নিজের প্রাণ ত্যাগ করা, সেটাকে হচ্ছে সাল্লেখানা। এটা জাস্ট মাথায় রাখো তোমরা। এবং তিনি মহীশূরে মানে বর্তমান যে কর্ণাটক, সেখানে শ্রাবণ বেলাগলাতে নিজের দেহত্যাগ করেছিলেন। আর তিনি এটা দিতে পারে যে তিনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন শেষে, উত্তর হবে জৈন ধর্ম। এবং কার সাথে গিয়েছিলেন সেটা যদি বলে, সেটা হবে ভদ্রবাহু, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট দেয়।
তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে রাজা হন? উত্তর হবে বিন্দুসার। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং তাকে অমৃতাঘাত বা শত্রুর বিনাশকারী বলতেন। মানে এর না টাইটেল পরীক্ষায় দেয় যে অমৃতাঘাত বা শত্রু বিনাশকারী কাকে বলা হয়? উত্তর হবে বিন্দুসারকে। ঠিক আছে। আর বিম্বিসার, অনেকে বিন্দুসারের মধ্যে কনফিউজ হয়ে যায়। তো বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা, বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের রাজা, এটা মাথায় রাখবে। তার রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য দক্ষিণ ভারতে আরও বিস্তৃত হয়, এটা জাস্ট মাথায় রাখবে। ঠিক আছে। তারপরে দেখো বিন্দুসারের পর কে আসেন? সম্রাট অশোক। এই সম্রাট অশোক মৌর্য বংশ তথা ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজা। 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ জয় করেন এবং এই যুদ্ধের পরে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এটা মাথায় রাখবে। ঠিক আছে। যুদ্ধের যে ভয়াবহতা দেখে তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে। মানে তিনি, এই যে এক সেকেন্ড কোথায় গেল, হ্যাঁ এই যে, এবং তিনি শস্ত্রের বিজয়ের বদলে ধর্ম বিজয়ের নীতি গ্রহণ করেন, যে যুদ্ধের যে ভয়াবহতা তাকে কিন্তু অনেকটা আঘাত করে। তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ধর্ম প্রচার করেন, এটা মাথায় রাখবে। তাকে দেবনাম প্রিয়দর্শী বলা হতো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো সম্রাট অশোক থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, মানে অনেকটা ডিটেলস দেওয়া যায়, তবে একটা ক্লাসে কিন্তু অতটা দিতে গেলে তোমাদের কিন্তু মাথা গুলিয়ে যাবে। সেক্ষেত্রে আজকের ক্লাসে আমরা নর্মাল জেনে রাখলাম কটা জিনিস। পরবর্তী ক্লাসে যখন অশোক থেকে প্রশ্ন থাকবে তখন কিন্তু, বা মৌর্য বংশ থেকে প্রশ্ন থাকলেও অশোকের যে শিলালিপি আছে, স্তম্ভলিপি আছে, সেগুলো কিন্তু একে একে আমরা আলোচনা করব। এবার চলে এসে আমরা মৌর্য বংশের শেষ রাজাকে। মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ। এই যে বৃহদ্রথ, তোমার শুধু জাস্ট এটা মনে রাখবে যে 185 খ্রিস্টপূর্বাব্দে তার বৃহদ্রথের যে প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। তো এগুলো কিন্তু মাথায় রাখবে। প্রত্যেকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষায় আসার মতন পয়েন্ট। ঠিক আছে। তো দেখলে একটা প্রশ্নের মাধ্যমে আমরা কত কিছু জেনে নিলাম, পুরো মৌর্য বংশ আমরা রিভিশন করে নিলাম। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, 1930 সালে ডান্ডি লবণের পদযাত্রার নেতৃত্ব কে দিয়েছিলেন? মানে 1930 সালে যে ডান্ডি যাত্রা হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর কী হবে এখানে? রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, এখানে সর্দার মানটা একটু মিস্টেক আছে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। কী হবে উত্তর? এটার উত্তর কী হবে? এটার উত্তর কিন্তু অপশন নম্বর গ, মহাত্মা গান্ধী। আশা করছি যারা উত্তর জানো অবশ্যই উত্তর দিচ্ছ। দেখো উত্তর বলে দিলাম মহাত্মা গান্ধী। এবার আমরা ডান্ডি মার্চ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই, যেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দেয়। মহাত্মা গান্ধী 12ই মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930, মানে ডান্ডি মার্চ বলে যদি কবে থেকে কত সাল মানে কত তারিখ পর্যন্ত হয়, তাহলে 1930 সালের 12ই মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত কিন্তু হয়। এর উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের অন্যায় লবণ আইন ভঙ্গ করতে, মানে মেন যে উদ্দেশ্য ছিল এটা, সেটা হচ্ছে লবণ আইন ভঙ্গ করা, যাতে সাধারণ মানুষ লবণ তৈরির অধিকার ফিরে পায়। ঠিক আছে। যাত্রা শুরু কোথা থেকে হয়? সবরমতী আশ্রম, এটা কোথায়? এটা হচ্ছে আহমেদাবাদ থেকে। গুজরাটের সমুদ্র উপকূল, মানে হ্যাঁ, সবরমতী আশ্রমটা কোথায়? আহমেদাবাদে থেকে গুজরাটের সমুদ্র উপকূলবর্তী গ্রাম যেটা আছে ডান্ডি, সেখানে। এর জন্য কিন্তু ডান্ডি যাত্রা বলা হয় এখানে, মানে ডান্ডি যায় সবরমতী থেকে ডান্ডি, এটা মাথা রাখবে। এই যে সবরমতী, এটা হচ্ছে ডান্ডি, এখান থেকে এখানে। কত কিলোমিটার যদি বলে তাহলে কিন্তু 241 কিমি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। শুরুতে গান্ধীজির সাথে তার 78 জন বিশ্বস্ত অনুগামী ছিলেন। যদি বলে কতজন অনুগামী ছিলেন এই ডান্ডি যাত্রা, তাহলে উত্তর হবে 78 জন অনুগামী ছিলেন। এর প্রভাবে কি হয়? এর প্রভাবে হয় কিন্তু ভারত জুড়ে আইন অমান্য আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ঠিক আছে। লবণ তৈরি করা হয়, গান্ধীজি সেই সমুদ্র উপকূলে যান ডান্ডির, এবং সেখানে লবণ তৈরি করে অফিসিয়ালি আইন অমান্য আন্দোলন শুরু করেন। ঠিক আছে। মার্কিন পত্রিকা টাইম এই যে পদযাত্রা হয়েছিল ডান্ডি অভিযান, এটা কিন্তু ব্যাপকভাবে কভারেজ দিয়েছিল, এটাও কিন্তু মাথায় রাখবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আমরা রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে একটু দেখে নিই। এখানে প্রশ্ন দেয়, এনার সম্পর্কে কিন্তু অনেক কিছুই প্রশ্ন পরীক্ষায় দেয়। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তিনি 1946 সালে গঠিত গণপরিষদ, আমাদের যে গণপরিষদ, যেই গণপরিষদ আমাদের সংবিধান রচনা করেছিলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার যে স্থায়ী সভাপতি তিনি হয়েছিলেন। প্রথম যদি বলি যে অস্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে উত্তর হবে কিন্তু সচ্চিদানন্দ সিনহা। আর যদি বলে স্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে হবে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। তার লেখা একটা বইয়ের নাম কি? ইন্ডিয়া ডিভাইডেড। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই।
তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে আমাদের কি বলা হয়? তাকে বলা হয় ভারতের আয়রন ম্যান। তিনি ছোট ছোট দেশীয় রাজ্যগুলিকে একত্রে করার জন্য তাকে ভারতের বিসমার্কও বলা হয়, ঠিক আছে? ভারতের বিসমার্ক এবং আয়রন ম্যান বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এগুলোও কিন্তু পরীক্ষায় দেবে। বারডোলি সত্যাগ্রহ 1928 সাল, এই আন্দোলনের ফলে, এই আন্দোলনের সফল নেতৃত্বের পর ওখানকার মহিলারা তাকে সর্দার উপাধি দেন, এটাও কিন্তু মাথায় রাখবে। তিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। তো এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? তারপর আমরা জওহরলাল নেহেরু সম্পর্কে দেখে নিই কিছু। তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটা আমরা সকলেই জানি। শিশুদের কাছে তিনি চাচা নেহেরু নামে পরিচিত ছিলেন এবং তার জন্মদিনে 14 নভেম্বর শিশু দিবস পালিত হয়, এটাও কিন্তু মাথায় রাখবে। তার লেখা গুরুত্বপূর্ণ বই কী কী আছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা কিন্তু মাথায় রাখবে। 1946 সালের গণপরিষদে তিনি প্রথম অবজেক্টিভ রেজলিউশন, এটা কত সাল যদি বলে কত তারিখ, তাহলে কিন্তু হবে 13ই ডিসেম্বর, ঠিক আছে, পেশ করেন, যা কিন্তু আমাদের বর্তমানে আমাদের প্রস্তাবনা হিসেবে গৃহীত। প্রস্তাবনা কোনটা? আমরা যখন স্কুলের যে কোনো বই দেখবে প্রথমে প্রস্তাবনা কিন্তু প্রত্যেকটা বইতে থাকে, ঠিক আছে? তো সেই যে প্রস্তাবনা, সেটা প্রথমে কী ছিল? অবজেক্টিভ রেজলিউশন, উদ্দেশ্যমূলক প্রস্তাবনা, ঠিক আছে? তো এই যে অবজেক্টিভ রেজলিউশন, এটা কে পেশ করেন গণপরিষদে? উত্তর হবে জওহরলাল নেহেরু। কত সালে? 1946 সালে। যদি তারিখ জিজ্ঞেস করে তাহলে হবে 13ই ডিসেম্বর, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। গৃহীত হয় সম্ভবত 1947 সালের 24 না 22 এরকম কিছু তারিখ আছে, মাথায় আসছে না এটা, ঠিক আছে? এটা আমি তোমাদের পরে বলে দেবো, বাকি তোমরা এটা মানে মাথায় রাখবে জাস্ট। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা, দেখো নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সাথে যুক্ত? এটা তো খুবই গুরুত্বপূর্ণ বটেই, তবে খুবই সোজা একটা প্রশ্ন। এটা উত্তর হবে মহেঞ্জোদারো, এটা আমরা সকলেই জানি। ভীমবেটকা কোথায়? ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা মধ্যপ্রদেশে, ঠিক, এগুলো কিন্তু সবকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো, এবার আমরা মহেঞ্জোদারো বললাম, এবার আমরা হরপ্পা সম্পর্কে একটু দেখিনি, হরপ্পা সভ্যতা সম্পর্কে, যেখান থেকে প্রশ্ন দেয়। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দের সময়কাল, এটা মাথায় রাখবে। একে হরপ্পা সভ্যতাও বলা হয়, কারণ এই যে সভ্যতা, এটা কিন্তু হরপ্পা ছিল আবিষ্কৃত প্রথম শহর, মানে হরপ্পা সভ্যতা মানে সিন্ধু সভ্যতার যে প্রথম আবিষ্কৃত যে সাইটটা ছিল, যে স্থানটা ছিল, সেটা হচ্ছে হরপ্পা, তাই এটাকে কিন্তু হরপ্পা সভ্যতাও বলা হয়। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন এবং 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। মহেঞ্জোদারো দেখো গুরুত্বপূর্ণ কী কী রয়েছে মহেঞ্জোদারোতে। সিন্ধি ভাষায় এর অর্থ হচ্ছে মৃতের স্তূপ, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে মৃত স্তূপকে মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। বর্তমানে এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় অবস্থিত। এখানে বিশাল স্নানাগার কিন্তু পাওয়া মানে দেখা গেছে, বিশাল স্নানাগার মানে গ্রেট বাথ এবং বিশাল শস্যাগার, এবং এখানে নারী নর্তকী মূর্তি দেখা গেছে ব্রোঞ্জের, তারপরে বিয়ার্ডেড ম্যান এটা দেখা গেছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। হরপ্পা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাবি নদীর তীরে অবস্থিত, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এদের লিপি ছিল চিত্রলিপি, মানে পিক্টোগ্রাফিক, যেটা কিন্তু আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এরা তামা ব্রোঞ্জের ব্যবহার জানতো, কিন্তু এরা কিন্তু কোনো রকমের লোহার ব্যবহার জানতো না, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা কিন্তু লোহার ব্যবহার জানতো না, আর ঘোড়ার ব্যবহারও খুব একটা জানতো সেটা নয়, কয়েকটা জায়গায় দেখা গেছে যদিও, ঠিক আছে? এরা মূলত পশুপতি শিব এবং মাতৃদেবী পূজা করতো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাকি তোমরা এটা দেখে রাখবে। হরপ্পার বিস্তার কোন কোন দিকে? উত্তরের দিকে হচ্ছে মান্ডা, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরে, দক্ষিণে হচ্ছে তোমাদের দৈমাবাদ, এটা মহারাষ্ট্র ভারতে, পূর্ব দিকে হচ্ছে তোমাদের, এক সেকেন্ড, পূর্ব দিকে হচ্ছে তোমাদের আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশে, এই সেকেন্ড পূর্ব দিকে আমি উল্টা করছি, পূর্ব দিকটা দিকে, পূর্ব দিকে যে পূর্ব দিকে হচ্ছে তোমাদের উত্তরপ্রদেশ আলমগীরপুর, এবং পশ্চিম দিকে হচ্ছে তোমাদের সুতকাজিন্দর, এখানে সুতকাজিন্দর, ঠিক আছে? এটা হচ্ছে বালুচিস্তান পাকিস্তানে, ঠিক আছে? তো এইভাবে ব্যাপারটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এটা মান্ডাটা আফগানিস্তান হবে, মনে হচ্ছে আফগানিস্তান, এটা একবার তোমরা একটু দেখে নেবে, তো এটা আমার মনে হচ্ছে আফগানিস্তান, এটা শুধু দেখে রাখবে। আর জম্মু কাশ্মীরই হবে আমার যতদূর মনে হচ্ছে, ঠিক আছে? এটা তোমরা একটু চেক করে নেবে জাস্ট। দেখো, পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে একজন বিখ্যাত সানাই বাদক ছিলেন যিনি 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার মুহূর্তে দিল্লির লালকেল্লায় সানাই বাজিয়েছিলেন? কি হবে এটার উত্তর? এটার উত্তর কি? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার বি, বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান থেকে কিন্তু
এনার সম্পর্কে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট দেয়, তো কী কী দিতে পারে, তার জন্ম কোথায় হয়, তার জন্ম হচ্ছে 1916 সালের বিহারের ডুমরাওতে, ঠিক আছে। জন্মসূত্রে তার নাম কী ছিল, কমরুদ্দিন খান। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার প্রথম যে ভোরে দিল্লির লালকেল্লায় তিনি সানাই বাজিয়েছিলেন। জওহরলাল নেহরুর বিখ্যাত ট্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণের আগে তিনি সানাই বাদন করেছিলেন। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান 2001 সালে। তিনি পদ্মশ্রী 1961 সালে পান, পদ্মভূষণ 1968 সালে, পদ্মবিভূষণ 1980 সালে পান, ঠিক আছে। এই 4টি কিন্তু বেসামরিক সম্মান। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বারাণসীতে এবং তিনি গঙ্গা নদীর তীরে বসে রিয়াজ করতে পছন্দ করতেন। এটা জাস্ট জেনে রাখবে, এটা পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে জাস্ট জেনে রাখবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তার সফরের সময় নিজের পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেছিলেন? মানে চন্দ্রগুপ্তের মৌর্যের দরবারে কোন গ্রিক দূত এসেছিলেন, মূলত এটাই বলছি। কি হবে, মেগাস্থিনিস, প্লিনি দ্য এল্ডার, টলেমি, হেরোডোটাস, কি হবে? দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু এসছিলেন কি, মেগাস্থিনিস, ওকে। দেখো, তিনি ছিলেন একজন গ্রিক পর্যটক এবং ভূগোলবিদ। এই গ্রিক রাজা সেলুকাস নিকেটর তাকে কিন্তু তার দরবারে পাঠিয়েছিলেন, এবং সেলুকাস নিকেটরকে পরাজিত কে করেছিল আমরা জানলাম, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। তার লেখা সবচেয়ে বিখ্যাত বই কোনটা, সেটা হচ্ছে ইন্ডিকা। তার মতে তৎকালীন ভারতীয় সমাজ, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তিনি কিন্তু বলেছিলেন তার বইতে যে ভারত 7টি শ্রেণীতে বিভক্ত ছিল, কিন্তু এটা আদৌ সত্যি নয়, ঠিক আছে। মেগাস্থিনিস তার লেখায় দাবি করেছিলেন যে ভারতে কোনো দাসপ্রথা ছিল না। তিনি উল্লেখ করেছিলেন যে মৌর্য সেনাবাহিনী 6টি কমিটির দ্বারা পরিচালিত হতো: পদাতিক, অশ্বারোহী, রথ, হস্তবাহিনী, নৌবাহিনী এবং লজিস্টিক। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, জাস্ট বেকির চেয়ে যে পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, গ্রিক দূত কে ছিলেন যিনি মৌর্য রাজধানী পাটলিপুত্র পরিদর্শন করেছিলেন এবং যার বিবরণ মৌর্য আমলের একটি মূল উৎস? এইমাত্র দেখলাম মেগাস্থিনিস উত্তর। নেক্সট কোশ্চেন, 1942 সালের করেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অর ডাই ডাক দিয়েছিলেন কোন আন্দোলন শুরু হয়েছিল? মানে ডাক দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল, এটার উত্তর কী হবে, করেঙ্গে ইয়া মরেঙ্গে? এটার উত্তর কী হবে, এটার উত্তর কিন্তু অপশন নাম্বার খ, ভারত ছাড়ো আন্দোলন, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টটা কিন্তু এই ডাকটা দিয়েছিল। এই ডাকটা কে দিয়েছিল যদি বলে, তাহলে কিন্তু হবে মহাত্মা গান্ধী, ঠিক আছে। দেখো, আমরা এই ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটু দেখে নিই। সূচনা কবে হয়, 8ই আগস্ট 1942 সালে বোম্বাই অধিবেশনে। ডাক দিয়েছিলেন কে, মহাত্মা গান্ধী। বিখ্যাত স্লোগান কি, করেঙ্গে মরেঙ্গে ডু অর ডাই। অন্য নাম কি এর হচ্ছে আগস্ট আন্দোলন বা আগস্ট ক্রান্তি। তৎকালীন ভাইসরয় কে ছিল যদি বলে, তাহলে কিন্তু হবে লর্ড লিনলিথগো। অপারেশন জিরো আওয়ার কি, গান্ধীজি অন্যান্য নেতাদের গ্রেফতার করার জন্য ব্রিটিশদের চালানো অভিযান। মানে যখন আন্দোলনটা শুরু হয় না, তখন এই গান্ধী সহ অন্যান্য নেতাদের কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়। অরুণ আসফ আলী, এই যে আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আন্দোলনের সময় তিনি পতাকা উত্তোলন করেছিলেন এবং তাকে গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয়। উষা মেহতা, তিনি কী করেছিলেন, তিনি করেছিলেন যে আন্ডার গ্রাউন্ড রেডিও, তিনি কিন্তু আন্ডারগ্রাউন্ড রেডিও পরিচালনা করেছিলেন। মাতঙ্গিনী হাজরা, মেদিনীপুরের শহীদ নেত্রী, তেনাকে কিন্তু গান্ধী বুড়ি বলা হয়। গান্ধী বুড়ি নামে কিন্তু পরিচিত কে, মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে। এগুলো কিন্তু পয়েন্টগুলো মাথায় রাখবে। তারপরে আমরা অন্যান্য আন্দোলন সম্পর্কে একটু দেখে নিই। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়, 1930 সালে। সূচনা গান্ধীজির ডান্ডি পদযাত্রা থেকে আমরা এইমাত্র দেখলাম। মূল উদ্দেশ্য কী ছিল, ব্রিটিশ সরকারের যে আইন লবণ সেটা ভঙ্গ করা। সমাপ্তি কবে হয়, 1931 সালে গান্ধী আরোইন চুক্তি যেটা হয়, তার মাধ্যমে কিন্তু এটা স্থগিত হয়। স্বদেশী আন্দোলন 1905 সালে শুরু হয়। প্রেক্ষাপট কী ছিল, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদী আন্দোলন শুরু হয়। মূলমন্ত্র ব্রিটিশ যে পণ্য ছিল সেটাকে বয়কট করা এবং দেশি বা স্বদেশি পণ্য গ্রহণ করা। গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কে কে, রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল, লালবাল পাল। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়, 1920 সালে। উদ্দেশ্য কী ছিল, আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এবং রাওলাট আইনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করা, এটা কিন্তু এর উদ্দেশ্য ছিল। তৎকালীন ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড। স্থগিত হয়েছিল 1922 সালের চৌরিচৌরা, মানে যখন অসহযোগ আন্দোলনটা হয়েছিল তখন কিন্তু 1922 সালে চৌরিচৌরা হত্যাকাণ্ডের সময়, মানে চৌরিচৌরার সময় কী হয়েছিল, একটা পুলিশ স্টেশন ছিল, সেখানে
সম্ভবত 20 জন পুলিশ কর্মীকে কিন্তু আগুন দিয়ে জ্বালানো হয়েছিল পুরো স্টেশনটাকে। তাই গান্ধীজি সেই হিংসাত্মক ঘটনার ফলে গান্ধীজি কিন্তু সেই আন্দোলনটাকে প্রত্যাহার করে নেন। ঠিক আছে, এটা কবে হয়েছিল? এটা হচ্ছে 1922 সালের 4ই ফেব্রুয়ারি। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো আমরা কি বলছে, নিচের মধ্যে কে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন? একদম শেষ তীর্থঙ্কর কে ছিলেন? আমরা জানি জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর? টোটাল হচ্ছে 24 জন তীর্থঙ্কর। তো আমাদের বেশ 24 জনের নামও পাওয়া যায়নি, তবে আমাদের 3 জন মোটামুটি পরীক্ষায় নাম আসে, আর বেশি আমাদের পড়তে হয় কার? মহাবীর। একদম শেষ তীর্থঙ্কর, এবং তার ব্যাপারে কিন্তু আমাদের বেশি বেশি পড়তে হয়। ঠিক আছে, দেখো প্রবর্তক হচ্ছে জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। প্রথম ছিলেন কে? ঋষভদেব। 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ। 24তম বর্ধমান মহাবীর। ঠিক আছে, মহাবীর সম্পর্কে আমাদের জানতে হবে। তার জন্ম কত সালে? 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীর কাছে কুণ্ডগ্রামে। পিতামাতার নাম কি? পিতার নাম সিদ্ধার্থ এবং মাতার নাম ত্রিশলা। সিদ্ধিলাভ কবে হয়? তার 42 বছর বয়সে তিনি ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে তার কৈবল্য বা সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। ভাষা, তিনি সাধারণ মানুষের বোধগম্য প্রাকৃত ভাষার ধর্ম প্রচার করতেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী দেখো, মহাপঞ্চব্রত কি? পার্শ্বনাথের 4টি শিক্ষা, অহিংসা, সত্য এবং অচৌর্য, অপরিগ্রহ। এই যে 4টে শিক্ষা ছিল, এই 4টের সঙ্গে কিন্তু মহাবীর আর একটা অ্যাড করেন, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। এই যে 5টা শিক্ষার নাম কিন্তু মহাপঞ্চব্রত। ত্রিরত্ন কি? সদ্বিশ্বাস, সদ্জ্ঞান এবং সদাচরণ। বৌদ্ধ ধর্মেও কিন্তু ত্রিরত্ন আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্নটা হচ্ছে বৌদ্ধ, সংঘ এবং আর একটা জানি কি ধর্ম, এরকম কিছু একটা হবে। আমি ঠিক আছে, বৌদ্ধ ধর্মের যখন হবে তখন আমি তোমাদের বলে দেবো। কিন্তু বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন আছে একটা বিভাগ। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন তিনি জৈন ধর্ম গ্রহণ করেন, তখন তিনি এই যে ভদ্রবাহুর সাথে কর্ণাটকের শ্রাবণ বেলাগোলাতে তিনি সল্লেখানা করে তার দেহত্যাগ করেন। এই যে তিনি পরীক্ষা কিন্তু এটাও দিতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্য কোন মানে জৈন ধর্মের কোন বিভাগের ছিলেন? উত্তর কিন্তু দিগম্বর। দিগম্বর কি? তিনি কিন্তু তারা কোনো রকমের পোশাক পরিধান করতেন না। শ্বেতাম্বর কি? শ্বেতাম্বর তারা সাদা রঙের পোশাক পরিধান করতেন। মহাবীরের মৃত্যু কত সালে হয়? 72 বছর বয়সে তার মৃত্যু হয়। কোথায়? বিহারের পাওয়াপুরীতে। আর তিনি কিন্তু এই যে তার যে জ্ঞান লাভ করেন কোথায়, তাই সেটা কিন্তু হবে পাবাতে। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর কি বলছে, 1906 সালের কোন ঘটনার ফলে মুসলিম লীগ গঠিত হয়েছিল? কি হবে বলো? এটার উত্তর কি? এটার উত্তর কিন্তু সিমলা ডেপুটেশন। ঠিক আছে, দেখো মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার। আমরা দেখো সিমলা ডেপুটেশনটা দেখলাম, মানে সিমলা ডেপুটেশন উত্তর হবে। এবার আমরা বাকি যেই এখান থেকে প্রশ্ন দিতে পারি, যেমন এখান থেকে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট এই যে মন্টেগু চেমস্ফোর্ড এখান থেকে প্রশ্ন দেয়, বঙ্গভঙ্গ থেকে প্রশ্ন দেয়, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট থেকে প্রশ্ন দেয়। তো এগুলো আমরা একটু ডিটেলসে জেনে নিই। দেখো, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার এটা কত সালে হয়? এটা হচ্ছে 1919 সালে এটা আসে। মূল বিষয়ে ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে প্রদেশগুলোতে দ্বৈত শাসন মানে ডায়ার্কি ব্যবস্থা চালু করেছিল, এবং তৎকালীন ভাইসরয় ছিল লর্ড চেমস্ফোর্ড, আর সেক্রেটারি ছিল হচ্ছে মন্টেগু। এটা মাথায় রাখবে। আর এই যে তোমাদের একটা জিনিস বলি, দেখো এই ডায়ার্কি মানে আমরা যখন দেখি আমরা, মানে আমাদের যে প্রদেশ ছিল তখন, মানে ব্রিটিশ আমলে যে প্রদেশগুলো ছিল, সেই প্রদেশের মধ্যে কিন্তু ডায়ার্কি কিন্তু এই যে মন্টেগু চেমস্ফোর্ড এর মাধ্যমে শুরু হয়েছিল। এটা কিন্তু মাথায় রাখবে, দ্বৈত শাসন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট দেয়। বঙ্গভঙ্গ 1905 সালে মূল কারিগরকে লর্ড কার্জন। ফলাফল, এই ঘটনার প্রতিবাদে স্বদেশীয় বয়কট আন্দোলন শুরু হয় এবং মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট তৈরি হয়। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে এটা আসে। এটা কিন্তু মল্লেমিন্টো সংস্কার আইন নামে পরিচিত। এবং মূল বিষয় কি? এর মূল বিষয় হচ্ছে এই আইনের প্রথমবার মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মানে সেপারেট ইলেকট্রিক ব্যবস্থা করা হয়। ভাইসরয় লর্ড বিন্টো, যাকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের এই যে এই পয়েন্টটা যেটা আছে 2 নম্বর পয়েন্টটা, যে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা, এই যে পয়েন্টটা, এটা কিন্তু পরীক্ষায় বেশি দেয়। যেটা বলে যে এটা কোন আইনের মাধ্যমে কার্যকর হয়, এটা কিন্তু হবে মল্লেমিন্টো আইন বা 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, যেগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, 1905 সালের বঙ্গভঙ্গের জন্য কোন ব্রিটিশ কর্মকর্তা দায়ী ছিলেন? এইমাত্র বললাম। উত্তর কী হবে? উত্তর হবে লর্ড কার্জন। এইমাত্র বললাম। দেখো
1905 সালের 19শে জুলাই ঘোষণা করা হয় এই যে বঙ্গভঙ্গ, এবং 16ই অক্টোবর কিন্তু এটাকে কার্যকর করা হয়। তৎকালীন ব্রিটিশ ভাইসরয় যদি বলি কে ছিলেন, উত্তর হবে লর্ড কার্জন, যিনি এটাকে লাগু করেছিলেন। ব্রিটিশদের যুক্তি কী ছিল যে কেন তারা মানে বাংলা আগে তো বড় ছিল, তাকে বিভাজন কেন করবে? তাদের যুক্তিটা ছিল কি, প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হচ্ছে, মানে এখানে প্রচুর জনসংখ্যা, এখানে কিন্তু সেভাবে তারা কাজ করতে পারছে না, তাই তারা কি বঙ্গভঙ্গ করে সেটাকে মানে দুটোকে সেপারেট করে কি প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুস্পষ্ট করতে চাচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্য তাদের কী ছিল? আসল উদ্দেশ্য কিন্তু অন্য ছিল। অন্যটা কী ছিল? বাংলার ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা এবং হিন্দু মুসলিমদের ঐক্য নষ্ট করা কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশীয় বৈকাট আন্দোলন শুরু হয়। বঙ্গভঙ্গের দিনটিকে 16ই অক্টোবর শোক দিবস হিসেবে পালন করা হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এটা কিন্তু মাথায় রাখবে। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন, যেটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1911 সালে লর্ড হার্ডিঞ্জ এর আমলে কিন্তু বঙ্গভঙ্গ রদ করা হয়। হার্ডিঞ্জ 2, এটা কিন্তু লর্ড হার্ডিঞ্জ 2 হবে। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়, মানে স্থানান্তরিত হয়। মানে এর আগে কিন্তু ভারতের রাজধানী ছিল কলকাতা, এরপরে কিন্তু সেটা হয় দিল্লি। ঠিক আছে, তারপর দেখো আমরা একটু যে ভাইসরয় আছে তাদের সম্পর্কে কিছু জেনে নিই। লর্ড কার্জন, তিনি 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করেন। 1904 সালে প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন কিন্তু তিনি পাশ করেন এবং পুসাতে তিনি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করেন। লর্ড লিটন খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন দেয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তিনি আনেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলতে মানে সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাকে খর্ব করা হয়। আর্মস অ্যাক্ট হচ্ছে মানে ভারতীয় যারা ছিল তাদের কিন্তু বিনা লাইসেন্সে আর্মস মানে হচ্ছে কোনো বন্দুক অস্ত্র কিন্তু রাখা যাবে না। তিনি দিল্লি দরবার আয়োজন করেন 1877 সালে। লর্ড রিপন, তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা লর্ড লিটন আনেন সেটাকে কিন্তু রদ করে লর্ড রিপন। তাকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়, মানে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। এটা কিন্তু পরীক্ষা অনেকবার দিয়েছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। প্রথম নিয়মিত আদমশুমারি মানে যে প্রথম সেন্সাস তার আমলেই হয় 1881 সালে, মানে প্রথম হয়েছিল কিন্তু 1872-এ, সেটা হচ্ছে লর্ড মেয়র সময়, কিন্তু সেটা অসম্পূর্ণ ছিল। সম্পূর্ণ যদি বলে তাহলে কিন্তু 1881 সালে। ঠিক আছে, ইলবার্ট বিল তার সময় আসে 1883 সালে। ইলবার্ট বিল কি? ইলবার্ট বিলের মাধ্যমে যে ভারতীয় জাজরা ছিল তারাও কিন্তু ব্রিটিশদের বিচার করতে পারবে, সেটাই কিন্তু এই ইলবার্ট বিলে বলা ছিল। তারপরে কিন্তু অনেক কার্যক্রম হয়। ঠিক আছে, এক সেকেন্ড এটাকে একটু মুছে দিই, কোনটা মুছে যাচ্ছে। ঠিক আছে, 1872। তারপরে দেখো লর্ড মিন্টো, মল্লিবিন টয়েন, এইমাত্র বললাম মল্লিবিন টয়েন, তো তিনি কিন্তু পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিলেন এবং তাকে পৃথক নির্বাচনে মানে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। 1906 সালে তিনি তার আমলে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। তারপরে দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন কি বলছে, স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে কোন আন্দোলন বেদে ফিরে যাওয়ার কথা বলেছিল? রিটার্ন টু বেদাস। এখানে মূল হচ্ছে তোমাদের রিটার্ন টু বেদাস না, এটা বলেছিলেন তিনি গো ব্যাক টু বেদাস। ঠিক আছে, এটা কী হবে, এটা উত্তর কী হবে বলো? দেখো মূলত তোমাদের এটাই প্রশ্নটা দেখা মাত্রই করে দেওয়া উচিত ছিল যে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তাই উত্তর নিশ্চয়ই আর্য সমাজই হবে, তাই না? দেখো এবার আমরা আর্য সমাজ, প্রার্থনা সমাজ সম্পর্কে দেখি। দেখো আর্য সমাজ প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী, 1875 সালে তিনি বোম্বাই প্রতিষ্ঠা করেন। এটা মূল স্লোগান কি? গো ব্যাক টু ভেদাস। এবং আরেকটা কিন্তু বলেছিলেন তিনি ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, তিনি কিন্তু এটাও বলেছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে শুদ্ধি আন্দোলন কি? শুদ্ধি আন্দোলন হচ্ছে হিন্দু ধর্ম ছেড়ে যারা অন্য ধর্মে চলে গিয়েছিল তাদের পুনরায় ফিরিয়ে আনার জন্য শুদ্ধি আন্দোলন শুরু করেন। তার গুরুত্বপূর্ণ বইটা কি আছে? সত্যার্থ প্রকাশ। এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে কোথায়? বোম্বাইতে প্রতিষ্ঠা করেন। অন্যতম নেতাকে ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে, মানে এমজি রানাডে, তিনি কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে যোগদান করেন। লক্ষ্য ছিল কি? একেশ্বরবাদ প্রচার করা এবং নারী শিক্ষা ও সমাজ সংস্কার করা। ওকে, এরপর দেখো আলিগড় আন্দোলন, প্রতিষ্ঠাতাকে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। উদ্দেশ্য কি? মুসলিম সমাজের মধ্যে ইংরেজি শিক্ষা এবং আধুনিক বিজ্ঞানের প্রসার ঘটানো। প্রতিষ্ঠান
তিনি 1875 সালে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিত। এটা কত সালে নাম পরিবর্তন হয়? এটা হচ্ছে 1920 সালে, ঠিক আছে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা থেকে রাজা রামমোহন রায় 1828 সালে। মূল কাজ কি? সতীদাহ প্রথা বিলোপ, মূর্তি পূজা বিরোধী প্রচার এবং নারী অধিকার রক্ষা। উপাধি কি? রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বা ভারত প্রতীক বলা হয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, খিলাফত আন্দোলন নিচের কোন সম্প্রদায়ের সাথে যুক্ত? এর উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার গ, মুসলিম। দেখো, খিলাফত আন্দোলন সম্পর্কে আমরা একটু দেখে নিই। 1919 সালে শুরু হয় এবং 1924 সালে তুর্কিতে খলিফা পদের অবসান ঘটলে এটা শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনে তুর্কির সুলতান বা খলিফার মর্যাদা ক্ষমতা কেড়ে নিতে চাইলে কিন্তু বিশ্বজুড়ে মুসলিমরা এদের প্রতিবাদ করে। মানে মুসলিমদের যে গুরু, তাই কিন্তু খলিফার যে মর্যাদা এবং ক্ষমতা, সেটা কিন্তু ব্রিটিশরা যখন তুর্কিতে যখন এক সেকেন্ড, হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন যখন তুর্কির সুলতান বা খলিফার মর্যাদা বা ক্ষমতা কেড়ে নেয়, তখন কিন্তু পুরো বিশ্বজুড়ে মুসলিমরা এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে, ঠিক আছে। তখনই কিন্তু ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়। ভারতে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দুই ভাই, মোহাম্মদ আলী এবং শৌকত আলী। নিখিল ভারত খিলাফত কমিটি কবে গঠিত হয়? 1919 সালের নভেম্বর মাসে দিল্লিতে, এবং প্রথম সম্মেলন হয় এবং গান্ধীজি কিন্তু সভাপতি নির্বাচিত হন। অসহযোগ আন্দোলনের সাথে সংযোগ, মানে গান্ধীজি দেখেছিলেন যে এইটা হচ্ছে সবথেকে ভালো সময় যে হিন্দু মুসলমান একসাথে ইউনিটি করার। তখন তিনি 1920 সালে এই খিলাফত আন্দোলনটাকে কিন্তু তিনি মার্চ করে দেন এবং বৃহত্তর আন্দোলনে সেটাকে যুক্ত করেন। মানে এই যে গান্ধীজি 1920 সালে তিনি এই যে খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সাথে কিন্তু মার্চ করে দেন এবং একটা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলেন, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, বঙ্গভঙ্গ কোন ব্রিটিশ শাসকের দ্বারা বাস্তবায়িত হয়েছিল? এটা আমরা একটু আগে দেখলাম, হচ্ছে লর্ড কার্জন। দেখো, লর্ড ওয়েলেসলি সম্পর্কে একটু দেখে নিই। অধীনতামূলক মিত্রতা নীতি তিনি প্রবর্তন করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতি কি? অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে যে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করবে, তাকে কি করবে? ব্রিটিশদের কিছু সংখ্যক যে আর্মিকে কিন্তু সেই পার্টিকুলার যে রাজা, তাকে কিন্তু সেই আর্মিকে লালন পালন করতে হবে এবং তার বদলে ব্রিটিশ সরকার সেই সেই রাজাকে, তার সাম্রাজ্যকে প্রোটেক্ট করবে এবং সেই রাজা কিন্তু তাদের মানে ব্রিটিশদের অনুমতি ছাড়া অন্য কোনো কারোর সাথে বন্ধুত্ব বা কোনো চুক্তিতে কিন্তু যেতে পারবে না, ঠিক আছে। এগুলো কিন্তু মূলত এগুলোই পয়েন্ট ছিল, মানে এগুলো শর্ত ছিল। এগুলো কিন্তু জাস্ট মাথায় রাখবে, ঠিক আছে। কে প্রতিষ্ঠা করেন সেটাই কিন্তু মূলত পরীক্ষা দেয়। অত ডেপথে বা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ লিখতে দেবে না, সেক্ষেত্রে জাস্ট পয়েন্টগুলো মনে রাখবে। হায়দ্রাবাদের নিজাম এই নীতি প্রথম গ্রহণ করেছিলেন, এটা মাথায় রাখবে। তিনি নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করতেন। ফোর্ট উইলিয়াম কলেজ তিনি প্রতিষ্ঠা করেন 1800 সালে। কলকাতার সিভিল সার্ভেন্ট প্রশিক্ষণের জন্য তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেন। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, সেটা 1799 সালে হয়। কাদের মধ্যে? টিপু সুলতানের ব্রিটিশদের মধ্যে এবং মহীশূর ব্রিটিশদের অধীনে আসে। মানে এই যে 1799 সালে টিপু সুলতানের মৃত্যু হয় এবং তারপর তার মাধ্যমে কিন্তু এটা যে মহীশূর, সেটা কিন্তু ব্রিটিশদের হাতে চলে আসে। লর্ড মাউন্টব্যাটেন তিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। মাউন্টব্যাটেন পরিকল্পনা 3রা জুন প্ল্যান, এটা কি হচ্ছে 1947 সালে 3রা জুন তিনি ভারত বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন এবং ডিকি বার্ট প্ল্যান নামেও কিন্তু এটা পরিচিত। এটা জাস্ট মাথা রাখবে, এটা কিন্তু ডাইরেক্ট দেবে না, জাস্ট কত সাল এটা দিতে পারে, বাকি এখান থেকে কিন্তু তেমন প্রশ্ন দেয় না, ঠিক আছে। বাকি তার সময় কিন্তু আমাদের যে ভারত এবং পাকিস্তানের যে সীমানা, সেটার নাম মানে র্যাডক্লিফ লাইন। সেই র্যাডক্লিফ লাইনটা কিন্তু তার আমলেই স্যার সিরিল র্যাডক্লিফ ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেন। তার নেতৃত্বে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেন, এটাও কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, শেষ মৌর্য রাজা কে ছিলেন যাকে তার সেনাপতি হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন? একটু আগে দেখলাম, এটা হচ্ছে বৃহদ্রথ। শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন কে? পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত? ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত, বলো কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নম্বর খ, খান আব্দুল গফর খান। দেখো, খান আব্দুল গফর খান উপাধি, তাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। সংগঠন, তিনি খুদাই খিদমত গান নামক কিন্তু একজন সংগঠন গড়েছিলেন। লাল কুর্তা বলা হতো এদের, কারণ তারা লাল রঙের পোশাক পরতেন তাই। ভারতরত্ন, তিনি প্রথম বিদেশি নাগরিক, তাকে কিন্তু ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পান।
যদি পরীক্ষা এটা কিন্তু অবশ্যই দেয় যে প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন মানে ভারতের সর্বোচ্চ যে নাগরিক সম্মান সেটা কে পান, উত্তর হবে কিন্তু খান আব্দুল গফর খান। গোপালকৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু। সংগঠন তিনি 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং তিনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রভাবশালী নরমপন্থী নেতা ছিলেন। মহাত্মা গান্ধী দেখো, উপাধি তাকে জাতির জনক বলা হয়। বাপু জাতির জনক কে বলেছিলেন, তোমরা সেটা কমেন্ট করে জানাও। আন্দোলন, তিনি তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহ এবং ভারতে অসহযোগ আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলন পরিচালিত হয়। এটা আমি তোমাদের দেখিয়েছি। নীতি, তার মূল আদর্শ ছিল অহিংসা এবং সত্য। বাল গঙ্গাধর তিলক, এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন দেয়, তো এটা কিন্তু ভালো করে দেখবে। উপাধি, তাকে লোকমান্য বলা হতো। ব্রিটিশরা তাকে কিন্তু দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলতো না, এটা ব্রিটিশের একজনই বলতো, সেটা হচ্ছে নামটা কি জানি, চিরল। ইনি কিন্তু বালগঙ্গাধর তিলক, বালগঙ্গাধর তিলককে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কিন্তু বলতেন। ঠিক আছে, তো পরীক্ষার জন্য কিন্তু বাল গঙ্গাধর তিলক খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর হচ্ছে স্লোগান, তিনি দিয়েছিলেন যে এই যে স্লোগানটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে অনেকবার। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা আমি অর্জন করবই, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দিয়ে বলতে পারে যে স্লোগানটাকার উত্তরে বাল গঙ্গাধর তিলক। তিনি দুটি পত্রিকা লিখেছিলেন, একটা হচ্ছে কেশরী যেটা মারাঠি ভাষায়, এবং একটা হচ্ছে মারাঠি যেটা হচ্ছে ইংরেজি ভাষায়। এবং তিনি গণপতি এবং শিবাজী উৎসব শুরু করেছিলেন। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট দেখো, ক্রিপস মিশন কত সালে ভারতে পাঠানো হয়েছিল বলো? ক্রিপস মিশন কত সালে ভারতে পাঠানো হয়? উত্তর হবে 1942 সালে। দেখো, ক্রিপস মিশন 1942 সালে মার্চ মাসে ভারতে আসে। ব্রিটিশ যদি বলে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বা ব্রিটিশ মন্ত্রী কে ছিলেন? উত্তর হবে স্টাফোর্ড ক্রিপস। মানে এই যে ক্রিপস মিশনটা আসে তার হেড ছিলেন স্টাফোর্ড ক্রিপস, তাই জন্যই কিন্তু ক্রিপস মিশন নাম, এটা মাথায় রাখবে। এরপরে তিনি আবার আসেন। ঠিক আছে, উদ্দেশ্য কী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের সমর্থন আদায় করে এবং এই যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। ব্যর্থতা, কংগ্রেস ও মুসলিম লীগ উভয় দলই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং কংগ্রেস পূর্ণ স্বাধীনতা চেয়েছিল। মানে এটা কিন্তু পূর্ণ স্বাধীনতা নয়, কংগ্রেসের দাবি ছিল যে আমাদের পূর্ণ স্বাধীনতা চাই, কিন্তু এটা যেহেতু বলেছিল যে আমরা মানে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো, সেক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি ফেল হয়ে যায়। এই যে তোমাদের ক্রিপস মিশন। তারপর অনেক মিশন আসে, তারপর লাস্টে ক্যাবিনেট মিশন আসে, তখন কিন্তু ক্যাবিনেট মিশনটাকে অ্যাকসেপ্ট করে ক্যাবিনেট মিশন মাধ্যমে তারপরে কিন্তু আমাদের যে গণপরিষদ গঠিত হয়, তারপরে আমাদের সংবিধান রচিত হয়, তারপরে ভারত স্বাধীনতা অর্জন করে, এগুলো কিন্তু তারপরে আসে। ঠিক আছে, ব্যর্থ 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 ক্রিপস মিশনকে মহাত্মা গান্ধী কী বলেছেন? পোস্ট ডেটেড চেক অন অ্যান ক্র্যাশিং ব্যাংক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এই মিশনের ব্যর্থতার পরেই গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, মানে পরীক্ষা এটা কিন্তু দেয় যে কোন মিশনের পর গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, মানে সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তর হবে কিন্তু ক্রিপস মিশন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বৌদ্ধ গ্রন্থ অনুসারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতাব্দীতে প্রাচীন ভারতের কতগুলি মহাজনপদ ছিল? কী হবে উত্তর? উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু 16টা। দেখো, মহাজনপদ দেখো তোমরা, সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। উৎস কী ছিল? উৎস আমরা এর জানতে পারি কোথা থেকে, সেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে আমরা 16টি মহাজনপদের কথা জানা যায়। 16টির মধ্যে 14টি ছিল রাজতন্ত্র এবং 2টি ছিল কিন্তু প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কোনটা কোনটা ছিল? একটা হচ্ছে বৃজ্জি, একটা হচ্ছে মল্ল। 16টি মহাজনপদের মধ্যে লড়াইয়ের শেষ পর্যন্ত মগধ কিন্তু, মানে যদি বলে সবচেয়ে শক্তিশালী কে ছিল, ধরতে হবে মগধ। একমাত্র মহাজনপদ যা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল সেটা হচ্ছে অশোক, বাকিগুলো কিন্তু উত্তরেই ছিল। বেশিরভাগ মহাজনপদ উত্তর ভারতে গঙ্গা নদীর উপত্যকায় অবস্থিত ছিল। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম জনগণনা কবে শুরু হয়? আমি তোমাদের কিন্তু আলোচনার মধ্যেই বলেছিলাম, এটা উত্তর হবে 1872 সালে লর্ড মায়ের সময়। ঠিক আছে, এটা কিন্তু পূর্ণাঙ্গ না, এটাতে পুরোপুরি এটা অসম্পূর্ণ। দেখো, 1872 সালে ভাইসরয় লর্ড মেয়র আমলে প্রথম জনগণনা শুরু হয়, তবে এটি কিন্তু অসম্পূর্ণ ছিল। 1881 সালে লর্ড রিপনের আমলে পূর্ণাঙ্গ এবং নিয়মিত জনগণনা শুরু হয়। আমরা সকল জানি যে 10 বছর অন্তর অন্তর জনগণনা শুরু হয়, মানে জনগণনা হয়। 1921 সালকে বলা হয় দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইড, মানে এই যে
সালটা ছিল 1921 সাল, এখানে কিন্তু ভারতীয় জনসংখ্যার বৃদ্ধির হার অনেকটাই কমে গিয়েছিল। তার বিভিন্ন কারণ ছিল। 1951 সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়, ঠিক আছে। লাস্ট হয়েছিল কত সালে? 2011 সালে, ঠিক আছে। 2011 জনগণনা, এটি ছিল ভারতের 15তম, স্বাধীনতার পরে 15তম, এবং স্বাধীনতার মানে পুরোপুরি মানে 1881 সাল থেকে যদি বলে মানে কতগুলো হয়েছে জনগণনা, তাহলে কিন্তু হবে 15তম। আর স্বাধীনতার পরে যদি বলে তাহলে কিন্তু 7তম। এর স্লোগান কী ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এটার সেন্সাসটা কে পরিচালনা করে? উত্তর হবে কিন্তু রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের। 1932 সালের পুনা চুক্তি কোন দুই নেতার মধ্যে স্বাক্ষরিত হয়? এর উত্তর কি? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার খনা সরি পুনা চুক্তি তো গান্ধীজি এবং বি আর আম্বেদকর। দেখো, বি আর আম্বেদকরের সম্পর্কে আমরা দেখিনি, এখান থেকে খুব প্রশ্ন দেয়। তাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তিনি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি একমাত্র ভারতীয় নেতা যিনি গোলটেবিল বৈঠকে তিনটে যে গোলটেবিল বৈঠক হয়েছিল 1930, 1931, 1932, সেখানে কিন্তু যোগদান করে। আর যদি বলে যে কংগ্রেস এবং গান্ধীজি কোনটাতে যোগদান করে, তাহলে কিন্তু 1931 সালের এই একটাই যে ছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এখানে কিন্তু একটাতেই কিন্তু অন্তত এই একটাতেই যোগদান করেন গান্ধীজি এবং কংগ্রেস। তিনি বহিষ্কৃত হিতকর্মী সভা 1924 সালে এবং ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কিন্তু প্রতিষ্ঠা করেন। 1990 সালে তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তার একটা গুরুত্বপূর্ণ উক্তি ছিল কি? বক্তব্য, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তাই জন্য আমি বলি, কিছু না ভাবে পড়াশোনা করো, ঠিক আছে। আমার আজকের লাস্ট কোশ্চেন, মহারাষ্ট্রের সমাজ সংস্কারের জন্য প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আমরা একটু আগে দেখলাম, উত্তর কী হবে? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। ঘুরে ফিরে দেখো, কিন্তু কয়েকটা পার্টিকুলার জায়গা আছে, সেখান থেকে প্রশ্ন দেবে। তোমাদের কি করতে হবে? সেই জায়গাগুলো থেকে, সেই জায়গা থেকে আরও কী কী প্রশ্ন আসে সেগুলো পড়তে হবে। তো আমি তোমাদের কাজটা সহজ করতে এই ক্লাসগুলো করে দিচ্ছি, তা যাতে তোমাদের প্র্যাকটিস এবং রিভিশন দুটোই একসাথে হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ থাকবে। দেখো, তারপরে দাদাভাই নৌরোজি দেখে নিই আমরা, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। তিনি তার বিখ্যাত ড্রেন অফ ওয়েলথ থিওরি, ড্রেন অফ ওয়েলথ যে সম্পদ নির্গমন, সেই থিওরিটা কিন্তু তিনি দেন। প্রশ্ন দেয় যে ড্রেন অফ ওয়েলথ থিওরি কে দেন? উত্তর হবে দাদাভাই নৌরোজি, ঠিক আছে। তার লেখা শ্রেষ্ঠ বইটির নাম কি? পভার্টি অ্যান্ড আরবিট্রেরি ইন ইন্ডিয়া। মানে ড্রেন অফ ওয়েলথ বলতে, সম্পদ নির্গমন বলতে মানে ব্রিটিশরা কীভাবে ভারতের যে সম্পদ সেটা কিন্তু নিয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন, মানে একমাত্র তিনি ছিলেন যে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। 1906 সালে তিনি কলকাতা অধিবেশন কংগ্রেসের থেকে তিনি প্রথম স্বরাজ শব্দটি লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। মানে 1906 সালের যে কংগ্রেসের একটা অধিবেশন হয়েছিল কলকাতাতে, সেটাই কিন্তু তিনি স্বরাজ শব্দটা কিন্তু তিনি ব্যবহার করেন প্রথম, ঠিক আছে। তিনি 3বার ভারত কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, 1886, 1893, 1906 সাল। তিনি রাষ্ট্রগোফতা নামে একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন, কাদের জন্য? এটা কিন্তু পার্সি কমিউনিটির জন্য, পার্সি। লন্ডন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে তিনি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দাদাভাই নৌরোজি। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ প্র্যাকটিস ক্লাস ইতিহাসের। আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু জানতে পেরেছো, অনেকগুলো তোমাদের প্র্যাকটিস এবং রিভিশন হয়েছে। তোমাদের বলি পিডিএফটা কী করে পাবে? পিডিএফের জন্য প্রথমে তোমাদের কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তারপরে আমাদের ডেসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রামে। সেখানে কিন্তু পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কালেক্ট করে পড়তে পারবে, ঠিক আছে। আর আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই পলিটির ক্লাসটা দেখে আসো। আমাদের পলিটির প্রথম ক্লাস দিয়েছি আমরা, এরপরে আবার একটা পলিটির ক্লাস, তারপরে ইতিহাস, তারপরে পলিটি, তারপরে ইতিহাস। যখন ইতিহাসটা শেষ হয়ে যাবে, মোটামুটি অল্প কটাই ক্লাস আছে, যেহেতু 2025 সালের যে কটা প্রশ্ন দিয়েছিল আমি সেগুলো বিশ্লেষণ করে ক্লাস করাচ্ছি। সেগুলো শেষ হলে আমি কিন্তু জিওগ্রাফি, ইকোনমি, তারপরে সায়েন্সের হ্যাঁ, আমি মাঝখানে 1-2 তোমাদের স্ট্র্যাটেজিকেরও ক্লাস দেবো, ঠিক আছে। আর তোমরা পার্টিকুলারলি কোন সাবজেক্টের ক্লাসটা আগে চাও সেটা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সেই সাবজেক্টের ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরবর্তী ভবিষ্যতের যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট।